ক্লাস 11 সেমিস্টার 1 তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়ে নাগরিকতার ফোর্থ পার্টের 30টি এমসিকিউ প্রশ্ন আলোচনা হবে। শুধুমাত্র 11-এর জন্য নয়, অন্যান্য পরীক্ষাতেও এই অধ্যায়টির প্রশ্ন প্রয়োজন হয়। তবে 11 সেমিস্টার 1-এর যতগুলি অধ্যায় রয়েছে সব অধ্যায়গুলোই কিন্তু অন্যান্য পরীক্ষাতে কাজে লাগে। সেই জন্য কোশ্চেনগুলোর সঙ্গে একটু ছোট্ট সংক্ষিপ্ত বিবরণ দেওয়া। তাহলে আমরা ফোর্থ পার্টের আলোচনায় আসি। প্রথম কোশ্চেন রয়েছে, অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের উপায়গুলি কি কি? একজন ব্যক্তি অন্য রাষ্ট্রের যদি স্থায়ী সম্পত্তি ক্রয় করে, আবেদন করে, বিদেশিকে বিবাহ করে, এইসব কারণগুলো দেখে যদি অন্য রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করতে চায় তাহলে তাকে আবেদন করতে হয়। সেই আবেদন ওই রাষ্ট্র অনুমোদন করলে তবেই সেই ব্যক্তি অনুমোদন সিদ্ধ নাগরিকতা অর্জন করতে পারবে। অনুমোদন সিদ্ধ নাগরিকেরা পূর্ণ নাগরিক কোন কোন দেশে? ব্রিটেনে ও ভারতে। আমেরিকা যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা এইসব দেশে অনুমোদন সিদ্ধ নাগরিক যারা, তাদেরকে অসম্পূর্ণ বা আংশিক নাগরিক বলা হয়। কিন্তু ভারতে, ব্রিটেনে এই অনুমোদন সিদ্ধ নাগরিকতা যারা অর্জন করে তাদেরকে কিন্তু পূর্ণ নাগরিকতা প্রদান করা হয়। এই জন্য ভারতে ও ব্রিটেনে দেশের যে সর্বোচ্চ ব্যক্তি, যেমন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, এরকম মর্যাদার ব্যক্তি হতে পারেন বা নির্বাচন হতে পারেন। অনুমোদন সিদ্ধ নাগরিকতা অর্জনের দুটি শর্ত বা নীতি কি কি? কোনো ব্যক্তিকে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে এবং তাকে পূর্ব রাষ্ট্রের নাগরিকতা ত্যাগ করতে হবে। তাহলে একজন ব্যক্তি অনুমোদন সিদ্ধ নাগরিকতা অর্জন করতে পারে। তবে আমাদের ভারতের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি অনুমোদন সিদ্ধ নাগরিকতা অর্জন করতে চায় তাহলে তাকে অষ্টম তফসিলে যে 22টি ভাষা আছে সেই 22টি ভাষার মধ্যে একটি ভাষা অবশ্যই ওই ব্যক্তিকে জানতে হবে। আমাদের ভারতবর্ষে যে সংবিধানের 12টি তফসিল রয়েছে সেই 12টি তফসিলের মধ্যে অষ্টম তফসিলে ভাষা সংক্রান্ত বিষয়ে আলোচনা রয়েছে। সেখানে 22টি ভাষার কথা উল্লেখ করা হয়েছে। সেই 22টি ভাষার মধ্যে একটি ভাষা সেই ব্যক্তিকে অবশ্যই জানতে হবে। তাহলে ভারতে অনুমোদন সিদ্ধ নাগরিকতা সে অর্জন করতে পারবে। মাদার টেরেসা ছিলেন ভারতের কি ধরনের নাগরিক? অনুমোদন সূত্রে প্রাপ্ত একজন নাগরিক। এইখানে যে অনুমোদন সূত্রে নাগরিকতার কথা বলা হয়েছে, মানে মাদার টেরেসা যে অনুমোদনের দ্বারা নাগরিকতা গ্রহণ করেছিল ভারতের, এটাকে কিন্তু ব্যষ্টিগত নাগরিকতা বলা হয়েছে। মাদার টেরেসা একজন উচ্চমানের সমাজসেবী ছিলেন। এই কারণেই ভারত মাদার টেরেসাকে ভারতীয় নাগরিকত্ব প্রদান করেছিল। তারপর রয়েছে নাগরিকতা বিলুপ্তির দুটি কারণ বা নাগরিকত্ব বিলোপের ভিত্তিগুলি কি কি? প্রথমে আছে, কোনো ব্যক্তি স্বেচ্ছায় তার নাগরিকতা পরিত্যাগ করে অন্য দেশের নাগরিক হলে, অন্য রাষ্ট্রে দীর্ঘকাল বসবাস করলে, কোনো স্ত্রীলোক বিদেশি কোনো পুরুষকে বিবাহ করলে সে সেই রাষ্ট্রের নাগরিকতা লাভ করবে। কি কারণে নাগরিকতা বিলুপ্ত হতে পারে? যদি কোনো ব্যক্তি অন্য রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করে, যেটা আমরা আগের কোশ্চেনে জানলাম। পরে কোশ্চেন আছে, রাষ্ট্রহীন ব্যক্তি কাকে বলে? রাষ্ট্রহীন ব্যক্তি তাকেই বলা যাবে কোনো গুরুতর অপরাধের জন্য স্বদেশ থেকে প্রত্যাখ্যাত কোনো ব্যক্তির নাগরিকতা যখন রাষ্ট্র কেড়ে নেয়। যখন কোনো ব্যক্তি গুরুতর কোনো অপরাধ করেছে, সে অপরাধ করার জন্য সেই ব্যক্তিকে তাড়িয়ে দেওয়া হয়েছে মানে তার নাগরিকতা কেড়ে নেওয়া হয়েছে। এরকম ব্যক্তিকে বলা হবে তোমার রাষ্ট্রহীন ব্যক্তি, যার কোনো রাষ্ট্র নেই। যেমন উদাহরণ হিসাবে বলা যেতে পারে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিন পূর্বেই রাষ্ট্র থেকে পালিয়ে গিয়েছিল। এখন সে ভারতে রয়েছে, মানে শেখ হাসিনার বাংলাদেশের নাগরিকত্ব নেই, মানে তিনি একজন রাষ্ট্রহীন ব্যক্তি। নাগরিকত্ব বিলোপের একটি কারণ লেখো। নাগরিকতা বিলোপের আমরা অনেকগুলো কারণ আগে জেনেছি। এখানে একটা কারণ রয়েছে, যুদ্ধ থেকে কোনো সৈন্যের পলায়ন করলে, মানে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হওয়ার সময় কোনো সৈনিক
সেই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলে তার নাগরিকত্ব ওই রাষ্ট্র কেড়ে নেবে। কে দেশদ্রোহিতার অপরাধে নাগরিকত্ব হারিয়েছিলেন? নোবেল বিজয়ী সলজেনিৎসিন রাশিয়ার ব্যক্তি ছিলেন। সলজেনিৎসিন 1970 খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পেয়েছিলেন। তারপর তাকে সোভিয়েত রাশিয়া থেকে বিতাড়িত করা হয় দেশদ্রোহিতার কারণে। পরবর্তীকালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়া গঠন করা হয়, সেই রাশিয়া গঠন হওয়ার পর তিনি আবার রাশিয়াতে ফিরে গিয়েছিলেন। তাহলে নোবেল বিজয়ী সলজেনিৎসিন রাশিয়ার ব্যক্তি ছিলেন। সুনাগরিক বলতে কি বোঝো? সাধারণভাবে নাগরিকদের মধ্যে যারা বিশেষ কয়েকটি উৎকৃষ্ট গুণ, যেমন তাদের মধ্যে কি থাকতে হবে? বুদ্ধিমত্তা থাকতে হবে, আত্মসংযমী হতে হবে, বিবেকবান হতে হবে, এই সমস্ত বিষয়ের যদি অধিকারী হয় তবেই তাকে বলা হবে সুনাগরিকতা। সুনাগরিকের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো বা সুনাগরিকের একটি গুণ লেখো। সুনাগরিক হতে হলে তা কি হতে হবে? সুনাগরিক নিজের কল্যাণের সঙ্গে সঙ্গে সমাজের বৃহত্তর কল্যাণের কথাও ভাববে। এরকম ব্যক্তিকেই বলা হবে তোমার সুনাগরিকতা। যে যে নিজের কল্যাণ থেকে কি করবে? সামাজিক কল্যাণটাকে বেশি করে দেখবে, গুরুত্ব দেবে, তাকেই বলা হবে তোমার সুনাগরিক। সুনাগরিকতার পথে দুটি প্রতিবন্ধকতা কি কি? নির্লিপ্ততা ও স্বার্থপরতা। সুনাগরিক হতে পারবে না, তার পিছনে কারণগুলো কি কি? মানে লজ্জাহীন ব্যক্তি, নিজের স্বার্থ ছাড়াও কিছু বোঝে না, এরকম ব্যক্তিকে কোনো সময় সুনাগরিক বলা যাবে না। এই জন্য সুনাগরিকতার পথে প্রতিবন্ধকতা কথাটি বলা হয়েছে। লর্ড ব্রাইস সুনাগরিকতার পথে কোন কোন বাধার কথা উল্লেখ করেছেন? আগেরটা যেমন আমরা জানলাম, নির্লিপ্ততা, স্বার্থপরতা, তার সঙ্গে লর্ড ব্রাইস আরেকটি বিষয় যোগ করেছেন, সংকীর্ণ দলীয় মনোভাব। পরের কোশ্চেনটা ভালো করে দেখবে। ভোট না দেওয়ায় শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত করা হয় কোন দেশে? বেলজিয়ামে। আমরা আগের দিনের পাঠে একটা কোশ্চেন জেনেছিলাম যে কোন দেশে ভোটদান করা বাধ্যতামূলক, কিন্তু এখানে কোশ্চেনটা রয়েছে ভোট না দেওয়ায় শাস্তিযোগ্য অপরাধ। তাহলে ভোট দিতেই হবে কোথায়? বেলজিয়ামে। আর সুইজারল্যান্ডে। বেলজিয়ামে তোমার ভোট না দিলে শাস্তি দেওয়া হয় এবং সুইজারল্যান্ডে বলা হয়েছে ভোট দেওয়াটা বাধ্যতামূলক একটা বিষয়। ধাক্কা না খেয়ে পথ চলার অধিকার যদি কারোর থাকে তাহলে অন্যের কর্তব্য হলো সেই ব্যক্তির প্রয়োজন অনুসারে পথ ছেড়ে দেওয়া। উক্তিটি কার? উক্তিটি হবহাউসের। হবহাউস অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্কে তুলনা করতে গিয়ে এই ধরনের একটা উক্তি তুলে ধরেছেন। ধাক্কা না খেয়ে পথ চলার অধিকার যদি কারো থাকে তাহলে অন্যের কর্তব্য হলো সেই ব্যক্তিকে তার প্রয়োজন অনুসারে পথ ছেড়ে দেওয়া। এটা হবহাউসের উক্তি। 1950 সালের ভারতীয় নাগরিকত্ব আইনে তপশিলের সংখ্যা কয়টি? 4টি। আমরা আগের অনেক পাঠের অনেক কোশ্চেনে আমরা দেখেছি যে 1955 সালের ভারতীয় নাগরিকত্ব আইনের অধ্যায়ের সংখ্যা কয়টি, কিন্তু এখানে দেওয়া আছে তপশিলের সংখ্যা কয়টি। তাহলে তপশিল এবং অধ্যায় দুটো বিষয় কিন্তু একই। ভারতীয় সংবিধানের 11 নম্বর ধারা এবং 1950 সালের নাগরিকত্ব আইন অনুসারে কি কারণে ভারতের নাগরিকতা অর্জন করা যায়? 1 নম্বরে আছে জন্মসূত্রে, 2 নম্বরে রক্তের সম্পর্ক, 3 নম্বর দেশীয়করণের মাধ্যমে। 2019 সাল পর্যন্ত ভারতীয় নাগরিকত্ব আইন কতবার সংশোধিত হয়? 9 বার সংশোধিত হয়েছে। 1955 সালে নাগরিকতার আইন তৈরি হয়, তারপর সেই আইনটাকে সংশোধন করা হয়েছে 9 বার ধরে। কত সাল? 1957, 1960, 1985, 1986, 1992, 2003, 2005, 2015, 2019। শেষ যেটা সংশোধন করা হয়েছে 2019 সালে। তোমরা সেটা অনেকেই জানো, সিএএ
বা এনআরসি নামে। এই সিসিএ ও এনআরসি যে বিষয়গুলো সেগুলো আমাদের কোয়েশ্চেনে আলোচনা হবে। সব পার্টগুলো তোমরা যদি দেখো তাহলে সেই কোয়েশ্চেনগুলো অবশ্যই পেয়ে যাবে। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় 1947 সালের 1 মার্চের পর যারা ভারত ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন তাদের আর সাধারণভাবে ভারতীয় নাগরিক হিসাবে গণ্য করা যাবে না। এটা ভারতীয় সংবিধানের 7 নম্বর ধারাতে বলা রয়েছে। আমরা ভারতীয় সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারায় যে দ্বিতীয় অধ্যায় রয়েছে সেই দ্বিতীয় অধ্যায়ে আমরা নাগরিকতা সম্পর্কে যে আলোচনা হয়েছে সেটা আমরা জেনেছি। তাহলে উত্তরটা হবে 7 নম্বর ধারা। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় পার্লামেন্টের হাতে নাগরিকতা সম্পর্কে আইন প্রণয়নের অধিকার দেওয়া হয়েছে? 11 নম্বর ধারাতে। মানে ভারতীয় সংবিধানে যে পার্লামেন্ট, মানে পার্লামেন্ট বলতে ভারতীয় আইনসভা, লোকসভা ও রাজ্যসভাকে নিয়ে ভারতের আইনসভা গঠিত। ভারতের আইনসভার নাম পার্লামেন্ট, যে কিনা নাগরিকতা সম্পর্কে মানে নাগরিকতা বিলোপ, নাগরিকতা অর্জন সমস্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে পার্লামেন্ট। 1950 সালের 26শে জানুয়ারি ভারতে বসবাসকারী সকলেই নাগরিকত্ব পাবে। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? 5 নম্বর ধারাতে বলা হয়েছে। 1950 সালে 26শে জানুয়ারি ধরা হয়েছে কেন? এটা আমাদের প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি। এই 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান জনগণের দ্বারা গ্রহণ করা হয়েছিল এবং ওই দিনটিকে মাইলস্টোন হিসাবে ধরা হয়েছে। ওই দিন পর্যন্ত ভারতে যারা বসবাস করছে তারাই ভারতীয় নাগরিকত্ব পাবে, সেটা ভারতীয় সংবিধানের 5 নম্বর ধারায় বলা রয়েছে। ভারতীয় নাগরিকতার বিলোপ সম্পর্কিত আলোচনা ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে? 9 নম্বর ধারাতে রয়েছে। ভারতের নাগরিকতা অর্জনের কয়টি পদ্ধতি ও কি কি? 5টি পদ্ধতি রয়েছে। জন্মসূত্রে, রক্তের সম্পর্কের ভিত্তিতে, নিবন্ধভুক্তির মাধ্যমে, দেশীয়করণের মাধ্যমে এবং কোনো অঞ্চলের অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে। এই 5টি কারণে বা 5টি পদ্ধতির মাধ্যমে ভারতের নাগরিকতা অর্জন করা যায়। কোন অঞ্চলের অন্তর্ভুক্তির মাধ্যমে ভারতীয় নাগরিকতা লাভের উদাহরণ একটি দাও। গোয়ার অন্তর্ভুক্তিকরণ। সিকিম কোন পদ্ধতিতে ভারতভুক্ত হয়েছিল? সমষ্টিগত নাগরিকতার ভিত্তিতে। এই যে অনুমোদন সিদ্ধ নাগরিকতাকে দুভাগে ভাগ করা যায় আমরা আলোচনা করেছিলাম, সেখানে ব্যষ্টিগত আর সমষ্টিগত। এইখানে সিকিমের জনগণ একসঙ্গে অনেকেই ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল, সেই জন্য একে বলা হচ্ছে সমষ্টিগত নাগরিকত্ব। মানে ওইখানে জনগণরা যে নাগরিকত্ব পেয়েছিল সেটা হচ্ছে সমষ্টিগত নাগরিকত্ব। এনআরসি আইন সংসদে কবে পাস হয়? মানে এনআরসি আইন পার্লামেন্টে কবে পাস হয়? 2019 সালে। ভারতীয় নাগরিকত্ব লাভের জন্য বর্তমানে আবেদনকারীকে অন্তত কত বছর ভারতে বসবাস করতে হবে? 10 বছর। কোনো ব্যক্তি ভারতে থাকার আবেদন করছে, তাহলে সেই আবেদনকারীকে ভারতে অবশ্যই 10 বছর বসবাস করতে হবে, তবেই আবেদনকারী ভারতের নাগরিকত্ব লাভ করতে পারবে। ভারতীয় নাগরিকত্ব গ্রহণের অন্যতম একটি শর্ত কি? 22টি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা জানতে হবে। এটা আলোচনা আমরা করেছিলাম আগে। 1955 সালের 6 ক ধারায় নাগরিকতা সংশোধন আইনটিতে ভারতের কোন রাজ্যের জনগণের কথা বলা হয়েছে? অসম। বিগত শতকের 80-র দশকে আসাম থেকে বিদেশি বিতাড়নের একটি আন্দোলন শুরু হয়, যে আন্দোলনের কাছে কেন্দ্রীয় সরকার মাথা নত করতে বাধ্য হয়। পরে 1985 সালে, মানে 1985 সালে এসে 1955 সালের যে নাগরিকতা আইন তৈরি হয়েছিল, সেই আইনে 6 ক ধারা একটি যুক্ত করা হয়। এই ধারাটির একটি উদ্দেশ্য, মানে 6 ক নম্বর যে ধারাটা, তার একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা কি ছিল? বেআইনিভাবে অসমে প্রবেশ করা যাবে না এবং বসবাসও করা যাবে না। এটা তাহলে 1985 সালে এসে 1955 সালের ধারাগুলো যে ছিল সেখানে একটি ধারা যোগ করা হয়েছিল, 6 ক। নিবন্ধভুক্তির জন্য আবেদন করার আগে
সংশ্লিষ্ট ব্যক্তিকে অন্তত কত বছর সাধারণভাবে ভারতে বসবাস করতে হয়। মানে কোনো ব্যক্তি ভারতে বসবাস করতে ইচ্ছুক, এই যে আবেদনটা করবে, আবেদন করার আগে তাকে 7 বছর ভারতে বসবাস করতে হবে, তারপরে সে ভারতের যে নাগরিক হবে তার আবেদন করতে পারে। তবে একটা কোশ্চেন দেখছিলাম এইখানে, ভারতীয় নাগরিকতা লাভের জন্য বর্তমানে আবেদনকারীকে অন্তত কত বছর ভারতে বসবাস করতে হয়? 10 বছর। এটা কিন্তু বর্তমানে এই নিয়মটা হয়েছে, কিন্তু আগে ছিল কত? আগে এই নিয়মটা ছিল 7 বছর বসবাস করার পর তাকে আবেদন করতে হতো। তাহলে এই দুটো কোশ্চেনের মধ্যে পার্থক্য তোমরা অবশ্যই বুঝতে পারছো। ঠিক আছে, এই যে অধ্যায় নাগরিকতা, এখান থেকে তোমাদের জন্য 4th পার্টের 30টি এমসিকিউ প্রশ্ন আলোচনা হলো। দেখবে, পড়বে। ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ অবশ্যই কোশ্চেন আলোচনা করতে হবে, দেখতে হবে, তার সঙ্গে বইটা অবশ্যই রিডিং পড়তে হবে। তাহলে বিষয়টা সামগ্রিক ধারণা তোমাদের মধ্যে আসবে। তাহলে যেভাবে কোশ্চেন আসুক না কেন, কোশ্চেন এই টাইপেরই হবে, সেটা তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।